আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত এফএম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা উজ্জ্ব রাখতে চাই। আমি বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে জব করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন, অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য। আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন। আমাকে তো বন্ধুরা, অলিম্পিক তো পার হয়ে গেল এবং আমাদের জন্য আমাদের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। তবে আমরা তো আর অলিম্পিক খেলতে পারবো না, তবে আমরা কিছু গেম খেলে অর্থ উপার্জন করতে পারবো ওয়ানএক্সে। ওয়ানএক্স হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং আমাদের মতো নতুন গেমার্সদের জন্য একটা সঠিক জায়গা। এখানে আপনি গেম খেলে উপার্জন করতে পারেন, আর এখানে সমস্ত ইন্টারেস্টিং গেম রয়েছে। আর ক্র্যাশ গেম আমার খুব ফেভারিট। তো চলুন আপনাদেরকে এবার ক্র্যাশ গেম খেলে দেখাই, আর উইথড্রলের অপশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা প্লেন উড়ে আছে, আর এই প্লেনটা উড়ে যাওয়ার আগে আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর এখানে উইথড্রল কিন্তু খুব ইজি, মাত্র ওয়ান ক্লিকে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। তো দেখতে পেলে ওয়ানএক্স খেলা কতটা সহজ। তো বন্ধুরা, দেরি কিসে, তাড়াতাড়ি যান আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন। আর সাথে সাথে আপনি পেয়ে যান আপ টু 1,69,000 পর্যন্ত বোনাস। তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। আমাদের বাড়ি ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমের খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি চুমুকছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত, যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতরে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন। এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে, তাদেরকে শুধরানোর
সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে এসব না শুনে। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় দিন 10 পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটে। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে আছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনি খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতে দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতের খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন, এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ, স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন এই কে তুই। অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ, এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করে। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেবার সময় তিনি মেয়েটির চুল খামতে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, অচেষ্ট ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন, 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে
এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না। আমি এফএমের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙে সে খাচ্ছে। কখনো বা ছায়ামূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তোবা চাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে যা উল্লেখ করেছি, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে পুকুরে ছায়া পড়ত, যে পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন তখন এক রাতে শুভে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই শোনা সেই কাজ, গাছটি কাটবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট এবং আমি জন্মগ্রহণ করলে তখন আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায় এবং আরেকটু হলে সে কয়েকবার
গাছ থেকে পড়ে যায় এরকম একটা অবস্থা, এবং তখন সে বলে যে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয় তখন আমি জন্মগ্রহণ করি, এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমোলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো, এটা আমি উপলব্ধি করতে পারতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটি আমি ইউজ টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে তখন দেখে যে কি যেন একটা অবয়ব অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে, এবং তার পা উঁচু, গাছটির মগ ডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায় কিছু নেই। সে দেখে যে কিছু নেই, এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক হুজুর, কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়, এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা সেখানেই গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন। কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগেই কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আর একটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শুনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠায়, এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনকে গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বু বলে যে এই মাত্র
তিনি আসছেন এবং বাসায় না ঢুকে সোজা এখানে চলে এসেছেন আমার সন্ধানে। এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো, যেহেতু পূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে যে তুই দুই কলসি টাকা দিতে চেয়েছে, কিন্তু তিনি নেননি। আমাদের গ্রামে এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটি রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে এবং বাবা দেখে 2 কলসি। তো বন্ধুরা, অলিম্পিক তো পার হয়ে গেল এবং আমাদের জন্য আমাদের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। তবে আমরা তো আর অলিম্পিক খেলতে পারবো না, তবে আমরা কিছু গেম খেলে অর্থ উপার্জন করতে পারবো অনেক্সে। অনেক্স হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং আমাদের মতো নতুন গেমার্সদের জন্য একটা সঠিক জায়গা। এখানে আপনি গেম খেলে উপার্জন করতে পারেন, আর এখানে সমস্ত ইন্টারেস্টিং গেম রয়েছে। আর ক্র্যাশ গেম আমার খুব ফেভারিট। তো চলুন আপনাদেরকে এবার ক্র্যাশ গেম খেলে দেখাই আর উইথড্রলের অপশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা প্লেন উড়ে আছে, আর এই প্লেনটা উড়ে যাওয়ার আগে আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর এখানে উইথড্রল কিন্তু খুব ইজি, মাত্র 1 ক্লিকে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। তো দেখতে পেলে অনেক্স খেলা কতটা সহজ। তো বন্ধুরা, দেরি কিসে, তাড়াতাড়ি যান আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন। আর সাথে সাথে আপনি পেয়ে যান আপ টু 1,69,000 পর্যন্ত বোনাস। টাকা ওইখানেই মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না। নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড়জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন, যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা জিন ছাড়াতে আমাদের পাশে আসেন এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার সমস্যা আছে এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে ইমেইলটি আছে, সেই ইমেইলটি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় সবার সাথে শেয়ার করি, দেখি সবাই কি বলেন। আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও আমাদের ভূতফমে সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আজকে 2টো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার, 2টো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছা আছে, কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ইন ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন
32 বছর বয়স চলছে। আপনাকে বোঝাতে পারবো না যে কত মানুষ এই দুহাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে। রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি বল হরি হরি বল, বল হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম।
আমাদের বাসা যেহেতু তেজগাঁয়ে, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে আম, ঘুমালাম। তো জি। ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি আচ্ছা। ওই মুহূর্তে। হুম। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। আম, প্রচুর আসা যাওয়া ছিল জি। নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। হুম। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল হুম। ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি আচ্ছা। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি হুম। সেটাতে টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল পুরাটা। হুম। গ্রিল ধরছি, বাইরে যোজনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম হুম। এবং জেগে গেলাম। হুম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি করেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। হুম। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। হুম। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে, ওকে। আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার হ্যাঁ, সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, হুম। যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি ওই যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। হুম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় আম, কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো জি। উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন, আয়। তো আচ্ছা। বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসে চলে গেলাম। তো এটা আচ্ছা। ছিল সেকেন্ড ঘটনাটা। ও, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলাদেশ থেকে। জি। আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল। বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো
ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, হুম। এই টাইপের, মানে কি বলবো, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। হুম। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করেছে, ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, আচ্ছা। তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে? তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে, কি হয়েছে? তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, হুম। মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা, বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট, এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়? বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিট। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ, এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট, বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আরেকটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়, স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা এগুলো আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন? একদম নিজের চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাকে আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া, একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল। যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাই চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাই ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাই সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আর কিছু কিছু সামথিং ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আর বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো
ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও। আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যে এই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ও ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়, তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয় ঠিক প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া, এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে মানে এই জিনিসটা ছিল, এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছে, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার 3rd নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকাল বেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কিরকম দেখা যায় উপর থেকে নিচটা। অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্য, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থায় নাই তখন। আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার 3rd ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি। আমি এসেছি মিরপুর 12 থেকে। ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে 2টো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। তারা হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন। এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর। গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী। যে গ্রামের ঘটনা বলছেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতি বলতে বলেন। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশ ঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় 2-1টা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলা কেউ ঢুকে, অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে 2জন থাকতো, মানে মুরব্বী থাকতো 2জন, স্বামী স্ত্রী, আর ওনার 2টো ছেলে
আর ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে। হুম। তার হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়, আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমার সমস্যা ছিল, এই জন্য বাড়ি করে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল, তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরোনো একটা গাব গাছ ছিল। হুম। ওই উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। হুম। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখলো যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে এটা একটা থাকার স্থান আমার, সো এটা তুমি কেটো না। আচ্ছা। তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, চিন্তা করলো যে স্বপ্ন তো, তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা। এরপরে ওনার সাথে আর কি যে মেন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। হুম হুম। তো রাসেল ভাইয়া ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই মানে ওই দিন রাত্রি উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে হুম। বাইক মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনি শুনছে যে ওনাকে আচ্ছা। ডাকতেছে, তো উনি কেয়ার করে না, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। হুম হুম। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। হুম। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক নক দিবে, হুম। বা একা একা তো উনি বাইরে যাবে না, তো বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি, আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপরা টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। হুম। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে প্রায় ওটাকে মানে বের বলে থাকে আর কি, এটা সবাই বুঝবে না হয়তো বা, আচ্ছা। আর শহরে আমরা লেক বলে থাকি। আচ্ছা। জায়গায় লেক টাইপের কিছু ছিল, তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়। উনি ওই জায়গায় আছে মানে খুব খারাপ অবস্থায় আছে, হুম। গায়ে কাদা মাখা পানির মধ্যে। হুম। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। হুম। তো উনি কিছুই বলতে পারছিল না, আচ্ছা। জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। হুম হুম। তো ওই দিন গেল, তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, হুম। নামের ঘর ছিল আর, কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো হুম। ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকে বিদ্যুৎ ভাবে হাসাহাসি করতেছে। হুম। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। হুম। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেকদিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। হুম। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনো হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা ওটা দিয়ে হচ্ছে মানে চারোদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনো বাথরুম গুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দেওনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ও যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। হুম। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছেন না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। হুম। তো এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরো 2-1 দিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেলেন। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো, ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থানে ওকে মাটি দেওয়া। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে,
ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে হচ্ছে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে। আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই জায়গায় একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে, মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কিরকম কাপড় চুপড় পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেওয়া হয়, ওর পর থেকে ওই ঘরে কেউ আর থাকতে পারতো না। ওনার বউ তো বন্ধুরা, অলিম্পিক তো পার হয়ে গেল এবং আমাদের জন্য আমাদের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। তবে আমরা তো আর অলিম্পিক খেলতে পারবো না, তবে আমরা কিছু গেম খেলে অর্থ উপার্জন করতে পারবো অনেক্সে। অনেক্স হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং আমাদের মতো নতুন গেমার্সদের জন্য একটা সঠিক জায়গা। এখানে আপনি গেম খেলে উপার্জন করতে পারেন, আর এখানে সমস্ত ইন্টারেস্টিং গেম রয়েছে। আর ক্র্যাশ গেম আমার খুব ফেভারিট। তো চলুন আপনাদেরকে এবার ক্র্যাশ গেম খেলে দেখাই, আর উইথড্রলের অপশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটা প্লেন উড়ে আছে, আর এই প্লেনটা উড়ে যাওয়ার আগে আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। আর এখানে উইথড্রল কিন্তু খুব ইজি, মাত্র 1 ক্লিকে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। তো দেখতে পেলে অনেক্স খেলা কতটা সহজ। তো বন্ধুরা, দেরি কিসে, তাড়াতাড়ি যান আমার কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, আর আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন। আর সাথে সাথে আপনি পেয়ে যান আপ টু 1,69,000 পর্যন্ত বোনাস। ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে, ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া, এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দিই। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত করা অফ কর, নাহলে কিন্তু তোর তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া, ওই যে গাছটা কাটছিল, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলো কি বিশেষ করে, এই জন্য ওনার বইয়ের উপর ও রাখছিল। তো ভাইয়া, আর এরকম হওয়ার পর ও আর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টস চাকরি করতো। উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আসতে আসতে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল। উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বী ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় না, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল 1 হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়, ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সন্ধ্যার পরে কেউ বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানে 2 জন কবিরাজকে নিয়ে আসা হয়। আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়নি, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যা একটা ইয়া করে, আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে, তারা দোয়া পড়লো। আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ইয়া দিয়ে ওখানে 4 সাইড ইয়া দিছিল আগুন দিয়ে। তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায় না, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে। আর ওখানে যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরোই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যদি কি নিয়ে যাবি, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে, এই গাছের আমি ডালটা নিয়ে যাবো। ওটা হচ্ছে সেরেজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সবকিছু ঠান্ডায় ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি। আর ওই যে গাছটা ছিল, গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এখনো, যারা ওখানে ওই টাইমটা ছিল। ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা, স্পেন থেকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল
কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপরে আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোন একটা প্লেসে যাব। তো এখানে রাসেল ভাই বার্সেলোনা যে মেইন যে সেন্টারটা একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন সেন্টারটা বেশ ভালোই সমতল, কিন্তু আপনি সেন্টারের বাইরে যে বেশ পাহাড়ি, এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মনজুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওখানে গেলে ভালো হবে, ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই, সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি, একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাস, ওটা যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ও ড্রাইভার উত্তর করলো হ্যাঁ বাসটা ওদিকে যাবে। এজ ইউজুয়াল রাসেল ভাই আমরা দুজনেই বাসে উঠে বসলাম, বসে কিছুক্ষণ পরে 2 থেকে 2.5 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল, তো খুব ভালো লাগতেছিল, যে খুব এনজয় করতেছিলাম সময়টা, আর যেহেতু বাসটা পুরো ফাঁকা। তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলবো। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করে রাসেল ভাই আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে কোন একজন ভদ্রমহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে, পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি, ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বললো, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় জানি ইশারা করে বললো যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, রাসেল ভাই একটু বলে রাখি, এখানে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো এনিম্যাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে। তো আমরা যেহেতু নতুন জায়গায় রাসেল ভাই, আমরা আসলে এক্সাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্সাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বা বাসও এদিকে বাসের সংখ্যা খুব একটা বেশি না, এই জন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজের রাসেল ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালান একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন, যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে স্টেশন উলটিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ সি ইস্তা উলটিমো, মানে যদি বাংলা বলি আমি যে এটাই ওটা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক আমরা ফুটবলটা ও বের করলো, বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্সাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে যাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে এক্সাক্ট কত সময় লাগবে। তো আরো কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাস্তার ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছু দূর পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া রাস্তার ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাবো এক্সাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা আনাইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনাইয়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট
নিচেই সেম লেখাটা আমিয়া অলিম্পিকা, যেটা পিজি অলিম্পিকের নিচে লেখা ছিল, জাস্ট উপরের লেখাটা হচ্ছে ফোন, ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছি, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বললো যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে আসলে ভাই আমরা ওখানে যেখানে আছি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা একজাক্ট যাবো পিজি অলিম্পিক, এটা আসলে অন্য দিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছস। এখন রাত তখন রাসেল ভাই অলমোস্ট 9:50 10টার কাছাকাছি এরকম। তো আমরা রাসেল ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞাসা করবো যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাবো এক্সাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করবো, আমরা ওদিকে যাবো না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার যে ফ্রেন্ড, আমার সাথে যে ফ্রেন্ড ছিল, ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10 থেকে 12 হাত দূরে কোন একজন মানুষ উপর দিকে উঠতেছে। এক্সাক্ট মানুষ এইজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তাই বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আর একটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি, যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে টুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে ওনাকে ধরার জন্য ওনার দিকে টেনে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতোটা ভয় মনে হয়। রাসেল ভাই আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি, এখানে এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পায় নাই, আমিও পাই নাই। রাসেল ভাই আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে। তিনি উপরের দিকে উঠছেন, হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে রাসেল ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা কথাই শুধু বললেন যে তিনিও মত করাজ, মানে এটার মানে হচ্ছে রাসেল ভাই এটাকে উনি কাতালান বলছে। আমরা আসলে একজাক্ট তোকে 60-এর উপরে সে বাস থেকে কখন নামলো, আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামছে আমরা ওনাকে দেখিও নি। আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে, আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছি, ওখান দিয়ে আসার কথা, কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এইভাবে উঠে যাবে রাসেল ভাই, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এই জন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা, যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে, তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে যাচ্ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশে দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে খাড়া পাহাড়। আচ্ছা ভাই ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল, মোটামুটি এখানে তো আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে। তো আলো দিয়ে যতটুকু মানে দেখা যায়, বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই, কিছুদিন পর্যন্ত দেখেও আসছি যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই রাসেল ভাই। আর আমরা ওখানে একটা সেকেন্ড ওখানে অতিবাহিত না করে আমি বললাম সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয় নিয়ে কি বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছিল আর ঠান্ডা বাতাস। রাসেল ভাই আমরা ওখান থেকে হচ্ছে পেছনের দিকে ব্যাক করতে করতে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটা পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, আমরা ঠিক ওখানে এসে পৌঁছাই। তো রাসেল ভাই আমি সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30 একটু বেশি হবে, 10:40 মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, কোনো মানুষ নেই, কাউকে যে জিজ্ঞাসা করবো যে আমরা আসলে কি ব্যাক করবো নাকি কি করবো বুঝতেছিলাম না। যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম না, বুঝে বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম এরকম একটা ঘটনা আমাদের সাথে করছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসা যাবো, আমাদের বাসা ঠিকানা বলার পরে। তো ভদ্রলোক আমাদেরকে যেটা বললো যে তোমরা তো মনে হয় এখানকার টুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া ঠিক আছে, বাট তোমাদের এই সময়টা তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বললো যে এখানে 2 থেকে 3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে
উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আছে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পেলাম। তো স্টপেজের ওখানে একটা রাসেল ভাই, এখানে প্রত্যেকটা স্টপেজ একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজকে বললাম, সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে ওখানে দেখ যে এই নাম্বারের বাসটা আছে কিনা। রাসেল ভাই ওই বাসটা ছিল হচ্ছে ওখানে দুইটা বাসই নর্মালি যায়, একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো ওই স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নাম্বারের। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখলো যে রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজ করলাম, সবুজ এক কাজ কর, আমরা তেমন মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থাকে, আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি। যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবো, নতুবা আমাদেরকে হেঁটে যেতে হবে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে যেদিকে যাই শুধু মানে রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে, মানে পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই। মানে এতটা জনশূন্য, আর হচ্ছে উপর থেকে মানে একটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা, আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট আমার মতো কোনো ওয়ে নেই। রাসেল ভাই আমার যে মানে কতটা ভয় পাইছিলাম, ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গা যে এরকম ভয় পাইতে হবে আমাকে, রাসেল ভাই আমরা আসলে দুজনের একজনও আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরো 15 থেকে 20 মিনিটের মতো হাঁটি। শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবকিছুই দেখতে পারতেছি, কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে আছি আমাদেরকে উদ্ধার করো, এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল, নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরির পর আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর ও দুজনে অনেক টায়ার্ড। এটার সময় রাসেল ভাই চিন্তা করতেছিলাম যে আজকের একটা হচ্ছে এইভাবেই কাটিয়ে দিব, কারণ এই ছাড়া আর কোনো ওয়ে নাই। দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে, দেন হচ্ছে হেল্প নিয়ে তারপর বাসা যাবো। রাসেল ভাই অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়াইছিলাম ওখানে চারটা কর্নারের মতো ছিল, কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 12:30 মতো বাজে, 1:45 মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এইভাবে পাবো আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করছে, আসলে আমরা নিজেরাও মানে বুঝতেছিলাম না। তো আমরা মানে খুব তেড়ে গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তো মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলবে, জাস্ট আঁকা বাঁকা রাস্তা আছে, বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। ওরা বললো যে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিল যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো, আসলে উচ্চতাটা ঠিক বলতে পারছি না, আমার জানা নেই, বাট অনেক উপরে ছিল। তো রাসেল ভাই কি করবো, ওনাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে আচ্ছা আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে 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 রাসেল ভাই অনেক দূর পর্যন্ত নামতেছি, মনে হচ্ছে যে রাস্তাই শেষ হচ্ছে না কিছু পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আমি ওকে উঠাচ্ছি, আবার কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাসেল ভাই পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। পাহাড়টা শেষ করার পর রাসেল ভাই আমরা একটা হাইওয়ে ছিল, ওই হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় আমরা এটি ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়তো হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আর যাতে নতুন কোনো প্লেস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক বলছিলাম, মিরপুর 12 থেকে এসেছি আমি। জি। আমি যে ঘটনাটা শেয়ার করবো আসলে এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটা আর কি। আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শোনার, বড় ভাইয়ের নাম হচ্ছে কালাম, উনি আমাকে শেয়ার করে। জি। তো ঘটনাটা যার সাথে ঘটছে, যে এলাকাটা ঘটছে, এলাকাটার আমি আগে বিবরণ দিতে চাই। এটা হচ্ছে বরিশালের মধ্যে পড়েছে। আমাদের ওখানে একটা হাট আছে, ওটার নাম হচ্ছে তালুকদার বাজার। ও হাটটার 3টা নাম, তালুকদার বাজার, বড় মেয়ার হাট, সালাম মেয়ার হাট। তো ওই হাটটা হচ্ছে মানে গ্রামটা এমন গ্রাম যেখানে হচ্ছে কিছুদিন হয়েছে, যেরকম 1 বছর হয়েছে কারেন্ট হয়তো বা এখন গ্রামে সব জায়গায় আছে, আগে ছিল না, মানে অজপরা গা একটা এই টাইপের। তো আমি যার কথা বলতে চাচ্ছি উনি হচ্ছে ওই বাজার থেকে, তালুকদার বাজার থেকে ওনার বাড়ি যেতে হলে
মানে কোনো গাড়িতে চলে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ একটা বড় একটা খাল আছে, খালের সাইড থেকে সরু রাস্তা বয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর যদি পায়ে হাঁটা ছাড়া যেতে হয় সেক্ষেত্রে হচ্ছে নৌকা চড়ে যেতে হবে। তো ওনাদের বাড়ি তখন কারেন্ট ছিল না, ঘটনাটা 1 বছর আগে ঘটেছে। তো বাজারে সবকিছু পাওয়া যায়, ওখানে কারেন্ট থাকে অলওয়েজ, ফোন চার্জ দেয়া প্লাস মেমোরি লোড দেয়া ব্লা ব্লা অনেক কারণের জন্য উনি বাজারে এসে থাকেন। তো উনি সবসময় মানে সপ্তাহে 7 দিনই ওনাকে বাজারে যেতে হতো, ফোনের কারণে বা যে কোনো কারণে হোক। তো ওনার বাজার থেকে বাড়ি ফেরার পথে অনেক কিছুই ফেস করতে হয়, মানে বিশেষ করে খালের সাইডে সব জায়গায় বাগান, হয়তো বা 2-1টা বাড়ি পড়ে, তাছাড়া ভিতরে বাড়িগুলো। তো ওনার বাড়ি যেতে হচ্ছে 3টা সাঁকো পড়ে, গ্রামের ভাষায় ওটাকে চার বলা হয়। তো ওনার বাড়িটা হচ্ছে সালামিয়ার বাজার থেকে যেতে হয়, তালতলা হাট আছে একটা, তালতলা হাটের ইমিডিয়েট কাছেই ওনার বাসাটা। তো উনি বাজার থেকে অনেক রাত করে বাড়ি ফিরতো। তো 1টা-1.5টা এরকম। ওনার ভয় ছিল না আর কি, এসব বিশ্বাস করতো না। তো উনি কিছুদিন হয়েছে বিয়ে করছে, বিয়ে করার পরেই এটা হয়েছে আর কি, এর আগে এরকম কিছু শোনা যায় না আর কি। তো উনি একদিন বাজার থেকে যাচ্ছিল, তখন আনুমানিক 1টা-1.5টা হবে। তো উনি যখন যাচ্ছিলেন, উনি ওনাদের বাড়ি যে 3টা যে সাঁকো পড়ে, তার মধ্যে প্রথম সাঁকোটার পরের যে সাঁকোটা ওটা হচ্ছে তীরমুখী, মানে 3টা খাল এসে এক জায়গায় মুখ হয়েছে তীরমুখী, আর পাশাপাশি একটা চালা ছিল সাঁকোটার, যেখানে ওর পাশে একটা চালা ছিল। তো উনি যখন সাঁকোটা ক্রস করে, সেকেন্ডটা ক্রস করে কিছু দূর হাঁটার পর মানে পরে ওনাকে ডাক দেয়া হয় ওনার নাম ধরে। ভয়েসটা ছিল একটু মানে 2-3টা পুরুষ মহিলা মিশ্রণ একটা ভয়েস ছিল, এরকম ওনাকে ডাকছিল। তো ওনার নাম ধরে ফার্স্টে ডাক দেওয়া হয়, তো উনি সাড়া না দিয়ে উনি দ্রুত বাসায় চলে যায়। উনি ওইটা সেরকম নেয় না, তো বাসায় যে ওনার আম্মু ওনার স্ত্রীর কাছে শেয়ার করে, তো তারা বলে হয়তো তোমাকে কেউ ডেকেছে ওখানে। তো উনি এটা না নিয়ে, কিছুদিন হয়ে গেছে, উনি কিন্তু ওটার ব্যাপারটা ভুলে গেছে। আবার একদিন ওখান থেকে যাচ্ছিল, সেম আবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু এবার ডাক দেওয়া হয়নি, এবার জাস্ট ডাক দেওয়া তো হয়েছে, উল্টো বলা হয়েছে যে নাম ধরে ডেকে বলা হয়েছে যে এই আমার রক্তের মানে তৃষ্ণা লাগছে, তো আমি তো রক্ত খাবো। তো উনি এটা শুই না প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে পিছনে না তাকায় এক দূরে যে ওনার মানে বাড়ি যায়, বাড়ি যেয়ে ওনার আম্মু স্ত্রীর কাছে শেয়ার করে। তো তারা বলে যে তোর আর বাড়ি ফিরবি না বাজার থেকে, আর লেলে চলে আসবি। তো উনি আবার অনেক দিন হয়ে গেছে, এরকম কিছু হয় না, আর উনি তো রাত্রে এখন আর বাজারে থাকেই না, কিন্তু উনি এই ব্যাপারটাও ভুলে গেছে। আবার একদিন ওরকম রাত করে আসছিল, তো ওদিন ওনার সাথে একজন সঙ্গী ছিল, উনি ওই সাঁকোর আগে ওনার বাড়ি ছিল, গন্তব্যস্থ এমনিতে পৌঁছে গেছে। তো উনি যখন আবার ওখান থেকে যাচ্ছিল, এবার ওনার নাম ধরে বলা হচ্ছে যে তোকে কিন্তু আমি কথা শুনতে বলছিলাম, আমি বলছিলাম যে আমার রক্তের পিপাসা লাগছে, কিন্তু তুই কিন্তু আমার কথা শুনিস না, আমার খাওয়াস না। এটা কে বলছে, কিভাবে বলছে এটা? এটা হচ্ছে যে ভয়েসটা ফার্স্টে ডাকা হয়েছিল, এই যে মিশ্র একটা ভয়েস ছিল, পুরুষ মহিলা মিক্সড। এই এরপরে কি হয় আসলে? তো উনি এটা শুনে বাসায় চলে যায়, উনি প্রচন্ড ভয় পায় ওই দিন। তো 2-1 দিন জ্বরও থাকে ওনার। এর সপ্তাহখানেক পরে হচ্ছে উনি ওই যে জায়গাটার কথা বললাম, যে জায়গাটা ওনার সাথে এরকম হয়েছে, ওই জায়গাটা থেকে কিছুটা দূরেই ওনাদের বাগান বাড়ি ছিল আর কি, নারকেল গাছ সুপারি গাছ এগুলো ছিল ওখানে। তো উনি সুপারি পাড়ার জন্য ওখানে যায়। তো ওই বাগানটার ব্যাপারটা হচ্ছে, চিল্লাও আপনি গেলে বাগানটা দেখতে পারবেন, দিনের বেলাও ওখানে যেতে ভয় লাগে, মানে অন্ধকার একটা লতা পাতা দিয়ে গাছটা দিয়ে, ওখানে কোনো ঘর বাড়ি নেই, জাস্ট ছাড়া বাড়ি একটা, মানে সাইডে বাগান এরকম। তো উনি যখন ওখানে যাচ্ছে বাগানে সুপারি পাড়ার জন্য, পাশের বাড়ি ওনার কাজিন ছিল একটা, তো কাজিনের বউকে বলতেছে, মানে টাইমটা ছিল দুপুর টাইম, তো বলতেছে যে ভাবি আপনি কি আমার সাথে একটু আসবেন, আমি 3টা গাছের সুপারি পেরে নিয়ে আসবো, আপনি জাস্ট ওইটুকু সময় থাকলেই হবে। তো উনি বললো যে দেখো আমার তো এখন দুপুরবেলা কাজ আছে, তোমার ভাই আসবে, তার জন্য খাবার তৈরি করতে হবে। তো রিকোয়েস্ট করার পর উনি না গেলে উনি একা একাই চলে যায় সাহস করে। তো চলে যাওয়ার পরে তার যে ভাবি, মানে তার ভাই আসে খাওয়া দাওয়া করে, তো তার ভাবি বলতেছে ও এরকম আসছিল, তা আমার তো ডেকে গেল, আর তো এখানে আসলো না। আর
ওখান থেকে বের হতে হলে তার বাড়ি মানে ক্রস করেই যেতে হবে। তো ওনার ভাই বললো, তো তুমি ওর সাথে একটু গেলেই তো পারতা, ওই জায়গায় তো দিনের বেলায় যেতে মানুষের ভয় হয়। তো উনি গেল ওই জায়গাটায় ওনার বউকে নিয়ে, ছেলে এলেকে নিয়ে। তো ওনাকে খুঁজতে খুঁজতে ডাকছে, পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখলো যে বাগানটার ঠিক মধ্যবর্তী একটা জায়গা, যে জায়গাটার কথা বলছিলাম যে খুবই অন্ধকার, ওইখানে হচ্ছে উনি পড়ে আছে আর একটা গাছ ভাঙা, সুপারি গাছ। মানে হচ্ছে উনি সুপারি গাছ মানে সুপারি পাড়ার জন্যই উঠছিলেন, গাছটা ভেঙে পড়ে গেছে। বাট আশ্চর্য বিষয় এটা ছিল যে ওনার সম্পূর্ণ শরীরের মধ্যে কোথাও কোনো দাগ মানে কিছু ছিল না, জাস্ট নাক থেকে আর মুখ থেকে সব ব্লাডিং হয়ে গেছে, রক্ত সব নাক মুখ থেকেই পড়ে গেছে। তো ওনাকে তারপর লোকজন ডেকে হসপিটালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। তো হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো কিছুক্ষণ আগেই মারা গেছে, লেট হয়ে গেছে আনতে। আর সুপারি গাছটা ভাইয়া, যদি একটা গাছ ভেঙে কেউ পড়ে যায়, গাছটার অবশ্যই মাঝখান থেকে গাছটা চেরা থাকবে, কোনো একটা সিমটম পাওয়াই যাবে যে এটা ভেঙে গেছে। বাট ওই গাছটার কোনো ওরকম কোনো সিমটম ছিলই না, ওটা মনে হচ্ছিল যেন কেউ ভেঙে দিয়েছে মাছ দিয়া, সমানভাবে ভাঙা ছিল আর কি। তো এই ঘটনাটা ওনার যখন মৃত্যু হয়েছে তখন ওনার আম্মু শেয়ার করে আর কি, ওনার আম্মুর কাছ থেকে শোনা আর কি। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা জানাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি পল ক্যালভিন ডিকোসা। জি। আমি আজকে শেয়ার করব আমার অফিসের একটা ঘটনা, যে ঘটনাটা আমার এখনো বর্তমানে কিছু এটা আজ করছে আমার বাসার ঘটনার সাথেই। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। জি। ঘটনাটা হচ্ছে, আমি আমার অফিসে অন্যান্য দিনের মতোই একদিন কাজ করছিলাম পিসিতে। তো সেদিন আমি আমার কাজের একটা প্রিন্ট আউট নেওয়ার পর দেখলাম যে প্রিন্ট আউটটা আছে ব্ল্যাঙ্ক। আমার পিসিতে এটা শো করছে যে আমার ডেটা গুলা সবগুলোই শো করছে, প্রথমে প্রিন্ট আউটটা আসছে ব্ল্যাঙ্ক। তো আমি আবার প্রিন্ট আউট করে তারপর দেখলাম সেম অবস্থা। তো আমি এটা, যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তো আমি ল্যান সেট আপটা একটু চেক করলাম যে নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম আছে কিনা, অন্যান্য পিসি থেকে সেম প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু কোনো প্রবলেম ছিল না। তখন আমি আমার যে এমডি স্যার, ওনাকে জানালাম ব্যাপারটা। উনি দেখলো ওনার পিসিতে কোনো প্রবলেম হচ্ছে না, ডেটাগুলো দেখা যাচ্ছে। তার একটু পরেই আমার পিসিতে আর কোনো ডেটাগুলো দেখা যাচ্ছে না। তো এরকম শুধু একবার না, প্রায় 4 দিন টানা এরকম হয়েছে আমার সাথে। তো আমার হয়েছে কি, এই কাজগুলো আমার একদিনে 4-5 বার করা লেগেছে। তো এই কাজগুলো আমার যখন করা লাগলো, তখন আমি ভাবলাম যে এটা দেখি আসলে কতদিন হয় এরকম, প্রবলেমটা কি আসলে এখানেই নাকি অন্য কিছু। তো এই ব্যাপারটা আমাদের ওই অফিসের এক আঙ্কেল আছে, উনি গার্ড আর কি, মানে মুরব্বী, উনি এই ব্যাপারটা আমি ওনাকে শেয়ার করি, যাকে শেয়ার করি যে আঙ্কেল এরকম তো প্রবলেম অফিসার, স্যার তো এরকম বললো, যে অনেক কথা শোনালো যে এক কাজ যদি 4-5 বার করা লাগে। তো আমি ওনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পর আমার বাসার প্রবলেমটাও শেয়ার করলাম তখনও। তো উনি আমাকে যেটা একটা ইনফরমেশন দিল যে আপনি এই অফিসে যতদিন আছেন হয়তো একটা ঘটনা জানেন না, যে এখানে এই বিল্ডিং এর ছাদে রাত 2টা-3টায় মধ্যরাতের দিকে একজনকে দেখা যায়, যে কিনা খুবই লম্বা আকৃতি, সাদা কাপড় আলখেল্লার মতো পরা, উনি ছাদের কার্নিশে ওইদিকে হাঁটাহাঁটি করে নামাজ পড়ে। আমরা ওনারা অনেকেই দেখেছে যে এগুলা হচ্ছে আর কি এখনো স্টিল। তো যারা আবার দেখতে চায় ইন্টেনশনালি, ইচ্ছে করে টার্গেট নিয়ে যায় যে দেখবো আজকে, তারা এটা দেখতে পারে না, এটা হঠাৎ হঠাৎ হয়, নাকে দেখা যায়। তো এরকম প্রবলেম শোনার পর আমি বুঝতে পেরেছি যে সামথিং ওয়েন্ট রং। তো আমি এই ব্যাপারটা কনফার্ম হলাম যে ওইটার কারণে হয়তো আমার সাথে এই প্রবলেম গুলো হলো। তো এটা হচ্ছে আমার অফিসের ঘটনা। আর রাসেল ভাই, আমি আমার ওই পুরাতন বাসার একটা ছোট ঘটনা যেটা স্কিপ করে যাওয়া হয়েছিল, সেখান থেকে একটা ঘটনা বলবো, যেটা শেয়ার করে খুবই ইম্পর্টেন্ট। আমরা বিড়াল পালতাম 2টা। তো সেখান থেকে ফিমেল বিড়ালটা যেটা, এটা আমাদের খুবই বিপদের সংকেত দিত সবসময়, যেটা আমরা প্রথমে বুঝতাম না। আর যে মহিলাটার কথা বলা হয়েছিল, যেটা আমার ওয়াইফ বলেছিল যে 4তলা সেই মহিলাটা, এই মহিলাটার ঘটনা একমাত্র ওই বাসায় যত মেয়েরা ছিল, যেমন আমার ওয়াইফ, ওই বাসায় 4তলা অন্যান্য ভাড়াটিয়া মেয়েরা, এবং আমাদের সেই মেয়ে বিড়ালটা, শুধু অনলি ফিমেল যারা, তারাই বুঝতে পারতো ঘটনা কিছু হচ্ছে আর কি। তো আমরা যখন বাইরে যেতাম, আমরা আমাদের বিড়ালকে খাইয়ে দিয়ে যেতাম। আর ওরা ছিল পার্সিয়ান, দেশি বিড়াল না যে অযথা ডাকাডাকি করবে, তো সবসময় সাইলেন্টই থাকে। তো ফিমেল বিড়ালটা আমাদেরকে সংকেত দিয়েছে, ওকে খাওয়ানোর পর আমরা বাইরে যাচ্ছিলাম। সেদিন ছিল 16 ডিসেম্বর।
লাস্ট ইয়ারের ডিসেম্বর 16 ডিসেম্বর। তো আমরা দুইজন সকালবেলা বের হয়েছি, তো বরাবর সে বিড়ালটা আর কি সংকেত দিল, ডাকাডাকি করছে, আমরা ইগনোর করে গেলাম। ইগনোর করে আমরা বের হলাম, আমরা রিক্সাতে যাচ্ছিলাম, নামবো সেই মুহূর্তে একটা ট্রাক আর কি আমাদের মুখ বরাবর, মানে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনার আমরা শিকার হই, যেটা খুবই আমার জীবনে বেঁচে যাই। আসলে ওই দিনই হয়তো আমাদের মৃত্যু ছিল, কিন্তু আমরা মানে বুঝ